দেখছেন স্বপ্নধারা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজন ভয়েস। আজকে আমরা আলোচনার বিষয় দিয়েছি নির্বাচন প্রশ্নে কে কিসে আটকে আছে। আপনারা জানেন যে নির্বাচন নিয়েই কতদিন ধরে আলোচনা হচ্ছে, ডাকসু জাকসু নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, শিবিরের একটা বড় উত্থান হলো এই নির্বাচনে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে, ছাত্রদলের ভরাডুবি হয়েছে এটি নিয়ে আলোচনা হচ্ছে। এমন যখন পরিস্থিতি তখন কিন্তু আবার আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, বিশেষ করে জাতীয় সনদের ব্যাপারে তিনি বলেছেন যে এই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। তিনি আরেকটা কথা বলেছেন যে ফেব্রুয়ারির নির্বাচনকে মহোৎসবে রূপ দিতে হবে, এমন একটি কথা বলেছেন। কিন্তু আসলে কি ফেব্রুয়ারির নির্বাচনকে মহোৎসবে রূপ দেওয়া যাবে বা উৎসবে রূপ দেওয়া যাবে কিনা, এটি নিয়ে কিন্তু এক ধরনের সংশয় আশঙ্কা আছে, নির্বাচন নিয়ে এক ধরনের সংশয় আশঙ্কা আছে। তাই যে আমরা আজকে বিষয় দিয়েছি নির্বাচন প্রশ্নে কে কে সে আটকে আছে। দুজন আলোচক আছে, এটি পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন আজিজুল বারী হেলাল, তিনি তথ্য গবেষণা সম্পাদক বিএনপি এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এবং আছেন রেজাউল করিম রনি, তিনি সম্পাদক জবান। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল, আপনাকে দিয়ে শুরু করি। আমি যে বলছিলাম প্রধান উপদেষ্টা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি জুলাই সনদ নিয়ে বলেছেন যে সমঝোতার রাস্তা শুরু করেছি তা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, এ সমঝোতায় আসতেই হবে। আমরা হয়তো গায়ের জোরে বলছি, কিন্তু কথাটা ফেলে দেওয়ার উপায় নেই, জাতি হিসেবে আমাদের নবযাত্রার একটা সুযোগ। এবং তিনি আরও বলেছেন, তার কথা যদি মূল কথা বলি যে জুলাই সনদ নিয়ে একটা সমঝোতায় আসতেই হবে, কিন্তু অবস্থা যে দেখছি সমঝোতা আসলে কত দূর, আপনারা তো ইসে আছেন, কত দূর? আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা আজকে যেটা বলেছেন যে এই জুলাই সনদ এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নবজন্ম হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা যে 24-এর গণ অভ্যুত্থানের ফলে একটা নতুন বাংলাদেশ, নিউ বার্থ নিউ ইমার্জেন্স, এটা উনি বলেছেন, এটাকে আমি ধন্যবাদ জানাই। এখন এই নিউ ইমার্জেন্স বা নিউ বার্থের যারা অন্তরায় হবে তারা তো আসলে 24-এর গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি হয়ে যাবেন অটোমেটিক্যালি, এবং পরাজিত শক্তির দোসরও কিন্তু হয়ে যাবেন। আমি ওই জিনিসে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে জুলাই সনদ মানতেই হবে, হ্যাঁ এটা ঠিক, জুলাই সনদের পক্ষে আমরাও, কিন্তু সমস্যা হলো ইমপ্লিমেন্টেশন অ্যান্ড টু গিভ দ্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক। এই দুইটা জায়গার সমস্যা। তা আপনার খবরেই আমি দেখলাম যে জামাতে ইসলামী বাংলাদেশ তারা চাচ্ছে সংবিধানের আদেশে হতে হবে। ইললজিক্যাল। সংবিধান পরিবর্তন করা বা সংবিধানে ইনকর্পোরেট করতে হলে আপনাকে সংসদে যেতে হবে, আগে সংসদ তারপরে সব কিছু। তাছাড়া আপনি সংবিধানে কোনো কিছু আপনি প্রেসিডেন্ট অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশ দিয়ে করতে পারবেন না, যেটা আইনে বলে। অথবা আপনি সুপ্রিম কোর্টের কাছে একটা নির্দেশনা চাইতে পারেন। বিএনপি কিন্তু এতটা ফ্লেক্সিবল, কারণ বিএনপি তার পূর্ব অভিজ্ঞতা থেকে এবং বিএনপি রাষ্ট্রপরিচালকের অভিজ্ঞতা থেকে বলছে যে আজকে আপনি যদি যেন তেন উপায়ে একটা জুলাই সনদকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা আপনি যেটা বলছেন যে সাংবিধানিক আদেশ দেন, এটা কিন্তু পরে চ্যালেঞ্জ হতে পারে না, চ্যালেঞ্জ হতে পারে। চ্যালেঞ্জ যদি হয় তাহলে কি হচ্ছে, আর ওটা যদি আপনি বিনা সংসদের করেন তাই তো দুটো সংবিধান হয়ে যাচ্ছে। এরকম অনেক লজিক্যাল প্রশ্ন বিএনপি তুলেছে। আবার দেখলাম এনসিপি বলছে গণভোট। আমি মনে করি বা আমি জানি যে গণভোট হয় যে কোনো একটা ইস্যুর উপরে। আমাদের জুলাই সনদে 84 ইস্যুস, তার মধ্যে কিছু দ্বিমত আছে, আবার কিছু নোট অফ ডিসেন্ট আছে। তাহলে এটা একটা ইললজিক্যাল কথা। এখন যে বাংলাদেশের জাতীয় নির্বাচন যে কতটা অপরিহার্য, তা গত কিছুদিনের বাংলাদেশের পরিস্থিতি দেখে, যেমন পরাজিত ফ্যাসিস্ট হাসিনা বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচন হবে না, তাইলে এই এনসিপি, এই জামাত, এই বিএনপি, আরও যারা অভ্যুত্থানের শক্তি, আমরা কি ফেসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি না? সে ফিরে আসতে পারবে না, কিন্তু যে থ্রেটটা দিচ্ছে বা সে যেটা চাচ্ছে। আচ্ছা হেলো, আমি একটু জিজ্ঞেস করি আপনাকে, আপনি যে বলছেন যে নির্বাচন যে কত অপরিহার্য আমরা বুঝতে পারছি, এই অপরিহার্য নির্বাচন অপরিহার্য এটা শুধু কি বিএনপি বুঝতে পারছে নাকি বাকি অন্য সবাই বুঝতে পারছে? এখানে একটা জিনিস দেখতে হবে। দেখেন,
আমি প্রথমে বলছি বিএনপির অভিজ্ঞতার কথা, এটা সবাই আমরা মানি। অন্য অন্য দল তো ন্যাশন ওয়াইড দলও না, দেশ পরিচালনারও কোনো ওই রকম অভ্যিজ্ঞতা নেই, তাই না? আবার একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, বর্তমান যে আমাদের ডক্টর ইউনূস সরকার, মানে আমাদের এই গণঅভ্যুত্থানের ফলে যে অন্তর্বর্তী সরকার, এই সরকারে আপনার প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক জামাত একটা প্রাধান্য বিস্তার করে রয়েছে, বিশেষ করে বাংলাদেশের সফট পাওয়ারগুলো। সফট পাওয়ার বলতে আমি বোঝাচ্ছি, আমার ভুল হলে বলবেন যেটা সফট পাওয়ার না, যেমন প্রশাসন, যেমন ল এনফোর্সিং এজেন্সিস, বাংলাদেশের বিভিন্ন এজেন্সিসগুলো, অ্যাসোসিয়েশনগুলো, এই জায়গা খুব সুচতুরভাবে সুকৌশলে তারা এর বড় বড় পদে বসে আছে। আপনি কি ব্যর্থ হয়েছেন তাহলে? এটা তখন আপনারা প্রভাব করতে পারেন না, সফলতার বিষয় না। আচ্ছা, এইটা তারা যে কোনো ভাবে হোক, প্রথম একটা ন্যারেটিভ উঠেছিল যে এই সরকারকে 5 বছর ক্ষমতা দিতে হবে। আমরা বলেছিলাম যে নির্বাচনটা কবে দিবেন, তাই না? সরকারের সাথে তখন আমাদের একটা মানে রাজনীতি বোঝাপড়ার সমস্যা। আমরা যা চাচ্ছি যে গণতন্ত্র প্রতিষ্ঠা থ্রু দ্য ইলেকশন, আর অন্য দল চাচ্ছে যে এই সরকারের উপর ভর করে নিজেদের প্রাধান্য, নিজেদের শক্তি কীভাবে সঞ্চয় করা যায়, ওই যে সুযোগটা তারা পেয়েছে, ওই সুযোগে তারা এই সফট পাওয়ারগুলো দখল করে নিচ্ছে। আর ট্যাগটা লাগাইছে বিএনপিকে এমনভাবে যে প্রান্তিক পর্যায়ে বিএনপি মনে হচ্ছে যে একটা বিশৃঙ্খল দলে পরিণত হচ্ছে, যদিও আমরা সেটাকে মোকাবেলা করেছি। এই যে বলছি যে তারা যদি চায়, জামাত শুনে চাচ্ছে যদি এমনি নির্বাচনকে দীর্ঘায়িত করে সরকারকে আরো লঙ্গার টাইম থাকতে দিয়ে, তাহলে এমনি জামাত ক্ষমতা থাকতে পারছে। এই সুযোগ আপনার ক্ষমতা পাবে। এই জন্য আমি বলছি যে আপনার এই নির্বাচন চাচ্ছে না যারা, জামাত নির্বাচনটা ডিলে করতে চাচ্ছে ডিউ টু তাদের যে একটা প্রচ্ছন্ন ক্ষমতা রয়েছে সেটা ধরে রাখার জন্য। আবার আসবেন রেজাল্ট করুন। রনি, আপনার কাছে একটু জানতে, এই সমঝোতা নিয়ে যেটু জানতে চাই আমি, আরেকটু জানতে চাই, এই যে বিশেষ ডাকসু নির্বাচন সবকিছুর পরে আপনাকে কি মনে হয় যে আসলে বিএনপির যে সেখানে কোনো অধিকার আদায় করে না, বিশেষ করে জাতীয় সনদ নিয়ে, সেখানে বিএনপির যে আগে যে প্রভাবটা ছিল সেই প্রভাবে একটু ভাটা পড়েছে কিনা? বিএনপির কোনো প্রভাব ছিল না। প্রথম কথা হলো এই গভর্নমেন্টের কোথাও বিএনপির কোনো প্রভাব নেই। বিএনপির প্রভাব যে জায়গাটায় আছে সেটা হলো জনগণের সাথে একটা সম্পর্কের জায়গায়। তো সেই সম্পর্কটা নানাভাবে নষ্ট করার একটা প্রক্রিয়ার মধ্যে রাজনীতিকে ঢোকায় দেওয়া হয়েছে। এবং এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে মিডিয়া এবং যে হাইপটা তোলা হচ্ছে, এই যে নির্বাচনগুলো হয়েছে যে দুইটা এবং বাকি যে দুইটা নির্বাচন হবে, বাকি দুইটা বা আরও যে কটা নির্বাচন, কোনো নির্বাচনের ছাত্রদল ভালো করবে না, শুধু শিবিরই ভালো করবে। শিবির ভালো করবে মানে কি? শিবিরের রাজনীতি ভালো করবে না, শিবির সমর্থিত নিরপেক্ষ প্যানেল ভালো করবে। শিবির সমর্থিত অন্য প্যানেল, কিন্তু শিবিরের কোথাও আপনার শিবিরের নামে নির্বাচন হচ্ছে না। নির্বাচন হচ্ছে ধরেন এখানে ঐক্য শিক্ষার্থী জোট, ওইখানে ঐক্যবদ্ধ জোট, শিবির সমর্থিত সেগুলো। কারণ কোনো দলের নামে মানে প্যানেল দেওয়ার সুযোগও নাই। তো সেক্ষেত্রে সুযোগ নাই, কিন্তু সব জায়গায় ছাত্রদল নিজের দলীয় ক্যাম্পেনিং চালাইছে এবং ছাত্রদল এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে 20 দিন 25 দিন আগে। আর বাকি সবাই 15 বছরে ইনট্যাক্ট ছিল একটা অংশ, আর 1 বছরে ব্যাপক কর্মতৎপরতা, এবং তারা হিউজ প্রস্তুতি, ইনভেস্টমেন্ট সব কিছু নিয়ে নামছে এটা প্রমাণ করার জন্য যে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা, জামাত ইসলামের জনপ্রিয়তা এটা সবচেয়ে তুঙ্গে, এর বিকল্প কিছু নাই। এটা খুবই সুন্দর কথা, বিকল্প কিছু নাই। এখন কাম টু দ্য পয়েন্ট, তাহলে নির্বাচনের সমস্যা কোথায়? আপনি নির্বাচনের ব্যাপারে সকালে এক পজিশন, বিকালে এক পজিশন। নির্বাচন ডিসেম্বরে হলে কোনো সমস্যা নাই, জানুয়ারিতে হলে খুব ভালো, ফেব্রুয়ারিতেও আপত্তি নেই, মার্চেও ভালো চলে, অসুবিধা নাই, জুনেও সমস্যা নেই। আবার নির্বাচন চাই না, সংস্কারের আগে নির্বাচন হলে তারা জুলাইয়ের গাদ্দার। আপনি সব পজিশনে আছেন, আপনি ধর্মেও আছেন, জেরাফেও আছেন। আপনার বিশ্বাসটা করবো কেমনে? কি চান আপনি? আবার সমস্ত জায়গায় প্রার্থিতা দেওয়া শেষ, নির্বাচনী প্রচারণায় আপনি আগাইয়া। তার মানে আপনি রাজনীতি করতেছেন না, আপনি পলিটিক্স করতেছেন, বলেন না? তা আমাদের রাজনীতি লাগবে, করতেছেন পলিটিক্স। তো এখন এখানে আর ঐক্যমত কমিশনে দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় ঐক্যমত কমিশনে আসছে, সেটা আমি জানি না এখানে কতখানি সময় পাবো, একটা জায়গায় একটু অ্যাড্রেস করি। আপনারা যদি মনোযোগ দিয়ে সালাউদ্দিন সাহেবের বক্তব্যটা শুনেন, সালাউদ্দিন সাহেবের বক্তব্য, উনি জামাতের যিনি প্রতিনিধি ছিলেন সর্বশেষ, শিশির মনির সাহেব, শিশির মনির সাহেবের আপনার জবাবে কাউন্টারে উনি যে বক্তব্যের যে আলোচনাটা করছে, এটা বিএনপির নেতা হিসাবে আলোচনাটা করেনি উনি। এইটা হলো এই আলোচনাটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, অনেকেই নিশ্চয় শুনছেন, দর্শক যারা আমার কথা শুনবেন,
সেটা হলো বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আপনার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বা ক্ষমতার সাথে লেজিটিমেসি বৈধতার প্রশ্নের ক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যেভাবে আলোচনা করছে এই পর্যন্ত আমি কোনো পলিটিশিয়ানরা আলোচনা করতে শুনিনি আচ্ছা। এই ইন ডেপথ নিয়ে। এই জন্য ওনাকে একটা জাতিগতভাবে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। ফরগেট অ্যাবাউট বিএনপি। কেন? উনি বলতেছে যে দেখেন ক্ষমতা মানে 106-এর যে পয়েন্টটা আলোচনা করছে যে এটার রেফারেন্সে এই সরকারকে বৈধ বলা হচ্ছে, আমি লম্বা আলোচনা শর্ট করতেছি, সেইটাতে আপনি বলতেছেন যে না এটা সরকারের বৈধতা নিশ্চিত করতেছে না, 106-এর রেফারেন্সে এই সরকারের বৈধতা নিশ্চিত করতেছে না। তাহলে এই সরকারের বৈধতা যদি নিশ্চিত না করে তাহলে আপনি এই যে সরকার গঠন করলো, সরকার যেগুলো করলো, কমিশন করলো, এত আয়োজন এত কিছু করা হচ্ছে, তাহলে টোটাল ব্যাপারটার উপরই আপনার কোনো আস্থা নেই। আবার এই সরকারের উপর যদি আপনার আস্থাই না থাকে, তারপরে আপনি জুলাইয়ের হকদার দাবি করেন, জুলাইয়ের আপনি একমাত্র কাণ্ডারি দাবি করেন, কিন্তু আপনি এমন একটা জায়গায় দাবি করতেছেন যে এই যে 106 এইটা যথেষ্ট না বা এইটার দ্বারা সেই সরকারের বৈধতা কায়েম হয় না। তার মানে আপনি ডেমোক্রেসি গণতন্ত্র কিছুই মিন করেন না, আপনি মিন করেন একটা অ্যাবসোলিউট অ্যানার্কি। এটা জবাবে সালাউদ্দিন সাহেব কি বলতেছেন? সালাউদ্দিন সাহেব বলতেছেন হ্যাঁ এইটা যে বৈধ, এই বৈধতাটা এখন একটা সম্মতির ভিত্তিতে উৎপাদিত হয়েছে, পরবর্তী সময় এটা পার্লামেন্ট এটার বৈধতা দিবে। কেন পার্লামেন্ট বৈধতা দিবে এবং মানে লম্বা আলোচনার জিস পয়েন্টটা হলো আপনারা ধরে নিচ্ছেন এখানে যে কটা রাজনৈতিক দল বসছেন আপনারাই জনপ্রতিনিধি, তার মানে আপনি নিজেকে জনগণের উইল মনে করেন, যেটা হাসিনা মনে করতো। এটা আপনার চিন্তাটাই হলো ফ্যাসিস্ট, আপনি যে দলই করেন। ফলে এখানে ধরেন বাংলাদেশের সমস্ত দল কি ঐক্যমত কমিশনের মিটিংয়ে আসছে? নাই। ফলে সমস্ত মানুষের প্রতিনিধিত্ব, মতামতের প্রতিনিধিত্ব আপনি করেন, এটা ধরে নেওয়া থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি দুই অর্থেই রং। তাইলে স্ট্যান্ডার্ড লেজিট বৈধ জনপ্রতিনিধিত্ব কোনটা হবে? বৈধ প্রতিনিধিত্ব জনপ্রতিনিধিত্ব হবে যখন জনগণ আপনাকে অবাধ নিরপেক্ষভাবে কোনো রকম প্রেশার বা কোনো রকম ভয়ভীতি, হুমকি বা প্রলোভনের বাইরে গিয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ, ভোটাধিকার মানে তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে আপনাকে নির্বাচিত করবে। এবং সেখানে যখন আপনি নির্বাচিত হয়ে আসবেন, যারা আপনাকে ভোট দেয় নাই, আপনি তখন তাদেরও বৈধ প্রতিনিধি হওয়ার যোগ্যতা বা বৈধতা অর্জন করার মধ্য দিয়ে আপনি যখন কথা বলবেন সেটা হবে বৈধ। এখন অভ্যুত্থানে ভাই সবাই তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, কিন্তু জামাতের আওয়ামী বিরোধিতা, বিএনপির আওয়ামী বিরোধিতা, এনসিপির আওয়ামী বিরোধিতা, একটা নন পলিটিক্যাল লোকের আওয়ামী বিরোধিতা তো একই রকম না। সবাই আমরা আওয়ামী লীগ বিরোধী ছিলাম, এই জন্য অভ্যুত্থানটা হয়েছে, সবাই কমন ভিকটিম ছিলাম, যে সবার বিরোধিতা একই মাত্রা বা আপনি স্কেলে আপনি মাপতে পারবেন না বা একই উচ্চতায় আপনি দেখতে পারবেন না। তাহলে আপনি সম্মতি বলতে, জনগণের অভিপ্রায় বলতে যেটা ধরে নিচ্ছেন, সেইটা ধরে নেওয়ার মধ্যেই আপনার ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা আলামত, আপনার বক্তব্য স্পষ্ট। যেটা আমি সালাউদ্দিন সাহেবের বক্তব্যের গুরুত্বটা কোথায় বললি, বিএনপি রাজনীতি কি করবে না করবে আমরা জানি না, কিন্তু উনি যেটা মিন করতেছে ক্ষমতার যে লেজিটিমেসি লাগে, ক্ষমতার যে বৈধতা লাগে, এইটার একটা লিগ্যাল গ্রাউন্ড দরকার, এইটা যে উনি খুব ভালোভাবে বুঝতে পারতেছে, এইটা বাংলাদেশের ডেমোক্রেসির জন্য আমি মনে করি যে একটা সুবর্ণ উত্তরণ, অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং, যে সে ধরে নিচ্ছে না যে জনগণ অলরেডি আমাকে সমর্থন দিয়ে দিছে বা অলরেডি আমার সাথে আছে, সে টেস্টেড হয়ে আসতে চায়, সে রিয়েলি জনসমর্থন লেজিটভাবে বৈধভাবে নিয়ে আসতে চায়। আর আপনি মনে করেন আমার তো জনসমর্থন পাইয়া ফেলছি, আর কিছু দরকার আমার যা মন চায় তাই করবো। হ্যাঁ, সকালে বিপ্লব, বিকালে গণ অভ্যুত্থান, আজকে নতুন সংবিধান, কালকে গণপরিষদ, পরশুদিন পিআর, মানে যা খুশি বলতেছেন। তার মানে কি আপনি বিজনেস মিন করেন না। এই পয়েন্টে একটা জিনিস বললে শেষ করি, যখন নির্বাচন নিয়ে কথা উঠবে, নির্বাচনকে যারা যে কোনো শর্তের আলোকে, হ্যাঁ অমুক 7 মণ হইলে তমুক 10 মণ নাচিবে, কোনো শর্তের আলোকে যখন কথা বলবে সে ডেমোক্রেসি মিন করেন। আচ্ছা, ঠিক আছে। আমি একটু আজিজুল ভাই হেলাল আপনার কাছে একটু জানতে চাইবো। আমি যদি আবার একটু ওই ডাকসু নির্বাচনে যাই, আপনি ছাত্র দলের সভাপতি ছিলেন, আমি একটু জানতে চাইবো যে ডাকসু নির্বাচনে মানে বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে যে এটি একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হতে পারে, এমন একটা অভিযোগ আছে। এবং ডাকসুতে তো ছাত্র দল সেখান থেকে নির্বাচন বর্জন করলো। আপনি বলছেন যে প্রশাসনে অনেক জায়গায় জামাত ইসলামী জায়গা দখল করে আছে। আমি একটু ভাই আপনাকে জানতে চাইবো যে মানে জামাতের রাজনীতির কাছে কি বিএনপি কোনোভাবে আপনার কাছে এখন এসে মনে হচ্ছে যে একটু পিছিয়ে পড়েছে বা তার কৌশলের কাছে? আমি একটু বলি, জি, যে বললেন যে বিএনপি রিয়াকশন দেখিয়েছে ডাকসুতে, ছাত্র দল রিয়াকশন দেখিয়েছে, বিএনপি সেটার উপর এক্সপ্লেনেশন দিচ্ছে।
কারণ ছাত্রদল রিয়াকশন দেখাচ্ছে ডাকসু জাকসুর সাথে বিএনপির কি সম্পর্ক। বিএনপির নেতারা তো কথা বলছে। হ্যাঁ, আমরা বলছি আমাদের ছাত্রদলের নেতারা বা ছাত্ররা বা শিক্ষকরা নির্বাচনের যে ব্যাখ্যাটা দিচ্ছে সেই ব্যাখ্যাটাও নিয়ে আমরা কথা বলছি একজন জাতীয় নেতা হিসাবে বা আমরা রাজনৈতিক ছাত্রনেতা হিসাবে। আপনি ওই যে রনি একটা সুন্দর কথা বলেছে, আর একটা টকশো তার সাথে এসে একই কথাটা বলেছিল যে ডাকসুতে জাকসুতে কিন্তু শিবিরের রাজনীতি জয়লাভ করেনি বা শিবিরের রাজনীতি বা জামাত ইসলামের রাজনীতি প্রতিষ্ঠিত হয়নি, তাকে ভিন্ন নামে কেমোফ্লেজের রাজনীতির পায়োনিয়ার হলো ওরা, জামাত ইসলাম বাংলাদেশ। তাকে ভিন্ন নামে একটা ছাত্র ঐক্য করে সম্মান ছাত্র ঐক্য করে তাকে তারপরে জয়লাভ করতে হয়েছে। এখন দেখেন এইখানে আর একটা অনিবার্য পরিণতি হয়েছে কি, যে রনি একটু বলেছে যে ছাত্রলীগ এবং ছাত্র শিবির গত 17 বছর ওই আবার সেই কেমোফ্লেজ করে ছাত্রলীগের ভিতর ছিল, 17 বছর ক্যাম্পাসে তারা ছিল এবং 17 বছরে যে গণরুম গেস্টরুম নির্যাতন এটা কিন্তু শিবিরের দায় দায়িত্ব পরে, যেহেতু তারা কেমোফ্লেজকে ছাত্রলীগ, কিন্তু ছাত্রলীগের সাথে এমনভাবে এক্সপ্লয়েট করলো যে 5 তারিখ যখন হয়ে গেল তখন তাদের প্রকৃত চেহারা বেরোয় পড়লো। তখন ছাত্রলীগের যারা খুব মানকুটো ছিল তারা তো পালিয়ে গেল, কিন্তু বেশিরভাগ তো ক্যাম্পাসে থেকে গেল। একটা নেক্সাস হলো শিবির ছাত্রলীগের একটা নেক্সাস হয়ে তারা নাম দিল কি সাধারণ ছাত্র পরিষদ। এইটা আর ছাত্রদলের তো আপনি দেখছেন 17 বছর 1 সেকেন্ড জনই ক্যাম্পাসে থাকতে পারেনি, কিন্তু এরা কিন্তু দীর্ঘদিন ক্যাম্পাসে ছিল। এর সাথে যেটা যোগ হয়েছে একটা ন্যারেটিভ নিয়ে আমি দেখলাম যে এইখানে যেমন হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না, এই 17 বছরের হলে হলে যে নির্যাতন ছিল তাতে বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্ররা যেভাবে ট্রমাটাইজ হয়েছিল, এইটা এই যে ট্রমাটাইজের যে বেদনাটা এইটার সাথে সাথে ছাত্র শিবির ক্যাশ করে এইভাবে যে হলে ছাত্র রাজনীতি করা যাবে না, মানে শর্ট টার্ম একটা পলিসি যেটা আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার জন্য আমাদের দেশের জন্য ক্ষতিকর। কিন্তু ছাত্রদল লজিক্যালি বললো যে না হলে হলে ছাত্র রাজনীতি থাকবে এবং তারা প্রমাণস্বরূপ আমাদের কমিটিগুলো দিল। কিন্তু ওই সময় যারা হলে অবস্থান করছিল ওই 17 বছরের বা 5 বছরের ট্রমাটাইজ ছেলেগুলো তারা একটু ওইটাকে তারা কিন্তু বেছে নিতে পারলো, ওই 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 লঙ্গার ভার্সনের দিক তারা তাকালো না। এইখানে তারা একটা অ্যাডভান্টেজ পেয়েছে। আর একটা অ্যাডভান্টেজ দেখেন, ওই যে ওদের যে ঐক্য পরিষদ, ওই ঐক্য পরিষদের বিরোধী যে ছাত্র সংগঠনগুলো ছিল তাদের ভোট যদি আপনি অ্যাকুমুলেট করেন তাহলে কিন্তু তাদের চেয়ে বেশি হবে। এবার আসুন চতুর্থ নম্বরে যে 12,000 না 14,000 ভোট পেয়েছে, এই আসলে ভোটটা এত তারা পায়নি, এটা 10,000-এর মধ্যে বুকড হয়ে গেছে। আর যে 2-3 হাজার ভোট এটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। কারণ আপনার ব্রোকে হলে একটা ঘটনা আপনারা জানেন যে আগের থেকেই বিপিজিএস এর পদ ডাক দিয়েছিল, তাই না? তারপরে একজন শিক্ষককে দেখা যাচ্ছে ব্যালট ঢুকাচ্ছে, এটা ডাকসুতে। তারপরে আপনার জাকসুতে আপনার শিক্ষকরা হাতে নাতে ধরলো যে যখন ভোট নিজেরা কাটাকাটি করছে তখন ঘন্টা বাজানো হচ্ছে, কোনো একটা হলে ঘন্টা বাজিয়ে চুরি করা হলো। তারপরে এই যে অমোচনীয় কালী এরা দেখলাম সাথে সাথে উড়ে যাচ্ছে এবং 3 জন শিক্ষক, 1 জন নির্বাচন কমিশন, 2 জন নির্বাচন কমিশন, খুব সম্ভব রেজওয়ানা সিদ্দিকও তো নির্বাচন কমিশন ছিল, এতগুলো লোক পদত্যাগ করলো। 5টি ছাত্র সংগঠন রাজনীতি করলো না। আমরা বলেছিলাম যে ডাকসু নির্বাচনটা বাতিল করে অন্তত একটা ইনকোয়ারি টিম করা হোক যে আসলে নির্বাচনটা কে ম্যানিপুলেট করলো, কে রিগিং করলো। কারণ কি, যদি এখানে স্টেক হোল্ডার তো বামপন্থী, বিএনপি, জামাত, এই 3 জনের যদি কেউ এই রিগিংয়ের সাথে জড়িত না হয় তাহলে চতুর্থ সেই শক্তিটাকে, তাহলে বোঝা যাবে যে আসলে বাংলাদেশে আজকের এই যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং এই জাকসু নির্বাচনকে যে প্রশ্নবিদ্ধ করা হলো সেই শক্তিটা আসলে কে বের করা উচিত। রেজাউল করিম রনি, একটু রাজনীতির একটা গতি ধারাটা একটা জানতে চাই। মানে 1 বছর পর, যদি আমি গণঅভ্যুত্থানে 1 বছর পরে আসি, রাজনীতিটা পরিবর্তনটা কোন দিকে হলো বা গতিটা কোন দিকে যাচ্ছে এখন? সবই মনে হচ্ছে নতুন একটা রাজনীতি মনে শুরু হচ্ছে। দেখেন এখানে, হ্যাঁ রাইট, খুব সুন্দর প্রশ্ন আপনার, ধন্যবাদ আপনার এত সুন্দর প্রশ্নের জন্য। এই রাজনীতির গতিপথের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিমটম এর মধ্যে একটা হলো এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে এতগুলো কথা বললেন,
ছাত্র সংসদ নির্বাচনগুলো সবগুলোতে ব্যাকফুটে থেকেও, চরম মাত্রার ব্যাকফুটে থেকেও যে ছাত্রদল অংশগ্রহণ করলো, এটা একটা ভালো লক্ষণ। বলা চলে যে ব্যাকফুটে থেকেও অংশগ্রহণ করতে বাধ্য হলো, কারণ তারা আশা করছিল যে হয়তো জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না। কিন্তু যেহেতু ছাত্র সংসদ নির্বাচনগুলো করা হলো, এবং ছাত্র সংসদ নির্বাচনগুলো করার মধ্য দিয়ে আমরা যেখানে দীর্ঘদিন যাবত বলতেছিলাম যে এখানে এক ধরনের একটা ফতেল্লা গুলেন মডেল এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। সেটা কি? সেটা হলো ফতেল্লা গুলেনের মডেল। আপনারা যদি স্টাডি করেন দেখবেন যে ওখানে প্রথমে কিভাবে তারা প্রভাব বিস্তার করলো, যেটার মধ্যে দিয়ে এরদোয়ানের উত্থান বেসিক্যালি, এবং এরদোয়ান আউট অ্যান্ড আউট একটা ফ্যাসিস্ট, কিন্তু ফ্যাসিস্ট ইন দ্য লিবারেল ফেস। এবং যখন তার দরকার সে ধর্ম বেচে, যখন তার দরকার সে ন্যাটোকে বেচে। হ্যাঁ, দুই দিকে আছে সে। তো যাই হোক, আপনার এই মডেলটা যখন ইমপ্লিমেন্ট করা হয় তখন তারা প্রথম তাদের টার্গেট হলো শিক্ষা প্রতিষ্ঠান দখল করা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দখল করা, একটা এডুকেশন কার্যক্রমের মধ্যে দখল করা। এটার মর্তবা কী, এটার ফায়দা কী, এটার উপকারিতা কী? এটার উপকারিতা হলো এডুকেটেড শ্রেণী, তথাকথিত এডুকেটেড শ্রেণী বাংলাদেশে বলতে হবে, তারা হলো ওপিনিয়ন মেক করে বা ওপিনিয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি ম্যাটার করে। ফলে যখন শিক্ষিত শ্রেণী, যেমন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, অথচ যার কোনো রকম কোনো গবেষণা নাই, যার কোনো রকম কোনো দুনিয়াতে কোনো নলেজ, জ্ঞান বিজ্ঞানের দিক থেকে কোনো সম্মান নাই, হ্যাঁ, দীর্ঘদিন ধরেই, আগে ছিল এক সময়। তো সেটা কিন্তু আপনি সেটা বলতেছেন, সেটা সেখানে যখন শিবিরের জয় জয়কার, তাহলে আপনি ব্যাপারটা বুঝেন। মেধাবীরা যদি শিবিরকে পছন্দ করে, তাহলে আপনি মেধাবী না, কিছু বুঝেন না, আপনার তো পছন্দ না করার কোনো কারণ নাই। তার মানে কি? তারপরে শিক্ষিত লোকের মধ্যে যারা ওপিনিয়ন মেক করে, ওপিনিয়ন শেপ করে, প্রথমত হলে তাদের মধ্যে আপনার জনপ্রিয়তাটা যে কোনো মূল্যে এনশিওর করতে হবে, সেটা কৃত্রিমভাবে হোক, সেটার জন্য যত টাকা ইনভেস্ট করতে হোক। হ্যাঁ, ভোট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু কল গাড়বে তার কচুয়ার বাড়িতে, হ্যাঁ, টিউবওয়েল গাড়া দিবে, অসুবিধা নেই। তো এই যে কোনো মূল্যে করার মধ্যে তারপরে যেটা হবে সেখানে, হ্যাঁ, ডেফিনেটলি একটা ইসলামিজমকে সামনে রেখে আপনার একটা হাইপ তৈরি করা, হাইপের মধ্য দিয়ে তার পলিটিক্সটাকে ডুবানো। এবং এখানে এখন যে রাজনীতিরা ক্যাম্পাসগুলোতে যেভাবে শিবির সমর্থিত প্যানেলগুলো জয়লাভ করতেছে, এটাকে আমি বলি যে জামাতের একদিক থেকে যাচ্ছে তো ইসলামী পার্টি হিসাবে ধরেন। এখানে বাংলাদেশের মানুষ যে জামাতকে পছন্দ করে, যারা পছন্দ করে, তারা কেন পছন্দ করে? তারা কিন্তু একটা ইলেকট্রাল ডেমোক্রেটিক পার্টি হিসাবে পছন্দ করে না, কারণ আরও তো অনেক ডেমোক্রেটিক পার্টি আছে, হ্যাঁ, গণতান্ত্রিক ইলেকট্রাল পার্টি আছে, সেগুলোর সাথে তাহলে তো জামাতের তফাৎ কোথায়? তারা পছন্দ করে বিকজ অফ একটা ইসলামী রাজনীতি, তার একটা মডেল, একটা মডারেট ইসলামী মডেল, হ্যাঁ, একটা পলিটিক্যাল ইসলাম মওদুদির কনসেপশনের ভিতর থেকে তারা যেটা আর্টিকুলেট করছে, আধুনিকতা এবং ইসলামের একটা সম্মিলন। হ্যাঁ, আপনি ধরেন ট্রাক্টরের উপর কাপড় পরবেন, ওই যেটা আমরা বলছিলাম, হ্যাঁ, চিকন চালের ভাত খাবেন, ইসলাম ব্যাংকে চাকরি করবেন, জান্নাতে চলে যাবেন, এই যে একটা মডেল তারা দেখাইছে আপনাকে। হ্যাঁ, তারপরে আপনি হাদিয়া নিতে পারবেন, অসুবিধা নেই। তো হেলাল বেড়া ঘুষ নিলে খুব বড় সমস্যা হবে, বা চাঁদা নিলে চাঁদাবাজ হয়ে যাবে, কিন্তু আপনি হাদিয়া নিতে পারবেন, সমস্যা নেই। তো এই যে মডেলটা, এই মডেলটা জিনিসটা আপনার বুঝতে হবে। তার মানে এখনকার এই প্রক্রিয়াটার মধ্যে জামাত যেটা করতেছে, তার সেকুলারাইজেশন অ্যাডাপ্টেবিলিটি ক্যাপাসিটিটাকে সে ইনক্রিজ করতেছে। আর এদিক দিয়ে ইসলামের নামে ধরেন সে করতেছে কি, আপনি ধরেন জামাতের সমালোচনা করতেছেন, আপনি বলবেন আপনি ইসলামের শত্রু। আপনি করতেছেন জামাতের সমালোচনা, আপনাকে সে ট্যাগ দিবে ইসলামের শত্রু। 2 দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জামাত যখন এটা করবে, ধরেন সে তাকে রাজাকার বা শিবির বললে সে মনে করতেছে তাকে ট্যাগ দেওয়া হচ্ছে। ডেফিনেটলি রাজাকার বলা একটা অন্যায় ব্যাপার। 71-এর পরে আপনি কেন রাজাকার বলবেন? কিন্তু তারপর এটাকে সে ক্যাশ করলো, কিন্তু নির্বাচনে জিতে পরের দিন সকালবেলা সে রায়ের বাজারে চলে গেল সবার আগে। তার মানে এইবার যে ছেলেটা রাজাকারের পক্ষে ভোট দিল, ধরেন আপনি তার সাথে প্রতারণা করে ফেললেন, ইসলামের সাথে করলেন। তার মানে আপনি রাজনীতি বাদ দিয়ে করতেছেন পলিটিক্স, এবং মানুষকে বোকা মনে করতেছেন। আমরা বললাম ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। সেটা কি? সেটা হলো আপনাকে কেউ যদি ভোটের আগে মনে করেন আপনাকে 10,000 টাকা দেয়, 10 লাখ টাকা দেয়, 10 কোটি টাকা দেয়, সে আপনার সাথে প্রতারণা করছে। আমি বলি আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এটা জনগণের সিদ্ধান্ত, আপনারা যাকে খুশি তাকে দিবেন, কিন্তু কাকে দিবেন না, যে আপনাকে প্রলোভন দেখাবে, যে আপনাকে টাকা পয়সা দিবে, যে আপনাকে বিভিন্ন উপহার ও প্রলোভন দিবে, তাকে ভোট দেওয়া যাবে না। কারণ এটা বিক্রয়যোগ্য পণ্য না, ভোটটা এটা আপনার সার্বভৌম ক্ষমতা, এটা আপনার অধিকার। এটার মধ্য দিয়ে আপনি একজন আইন প্রণয়নকারী যে বৈধতা অর্জন করে, যেটা একটু আগের পয়েন্টে আলোচনা করলাম, ইট ক্যান নট বি এক্সচেঞ্জেবল, এটা কখনো এক্সচেঞ্জ ভোটটা হবে তাহলে। হ্যাঁ, তো ফলে ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার এই জায়গাতে তাহলে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্সটা কী হবে? যেই লোকটা আপনাকে আপনার জন্য সেই রাজনীতিটা উপহার দিবে যে আপনার আর উপহার নিয়ে, এই ছাগল নিয়ে, টিউবওয়েল নিয়ে, হ্যাঁ, 5,000, 500, 1,000, 10,000 টাকা নিয়ে চলতে হবে না। হ্যাঁ, আপনার এই যে মানুষের দান অনুদান
নেওয়ার অবস্থার উত্তরণ ঘটাবে, যে আপনাকে অনুদান দিবে সে আপনার রাজনীতিবিদ না, সে আপনার মডেল না। যে অনুদান নেওয়ার অবস্থা থেকে আপনাকে মুক্তি করবে, মুক্তি দেওয়ার ফর্মুলা নিয়ে হাজির হবে, সে আপনার পলিটিশিয়ান। ফলে সেই পলিটিশিয়ানদেরকে, সেই রাজনীতিকে সেটা বেছে নিতে হবে। আমাদের এখানে দরকার, আমি বলি দেখেন 5 তারিখের পরে 100% বিরোধিতার জায়গায় গিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই। এখন জামাত ইসলাম যে রাজনীতিটা করতে, তারা যেটা মনে করছে যে তারা যে হাইপের মধ্য দিয়ে এখানে সমাজকে বিভক্ত করে, সমাজ অলরেডি সাফোকেটিং অবস্থা তৈরি হয়ে গেছে, এটা তো হওয়ার কথা না। ডেমোক্রেটিক স্পেসটা তো আপনার রক্ষা করে রাজনীতি করতে হবে। আসবো আমি আজিজুল ভাই হেলাল, আপনার কাছে একটা খবর, একটু মন্তব্য জানতে চাইবো। আপনি জানেন যে একটা খবর দেখছি যে বাংলাদেশের জুলাই সনদের বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে মাঠে নামছে। মানে ইসলামী দলগুলো এক হয়ে এখন আন্দোলনে মাঠে নামছে। বললাম না যে ওই যে রনি একটু বললো, সালাউদ্দিন বা শিশির মনিরের একটা কথোপকথনের কথা বললো, ওইখানে মূল যে কথাটা যে আপনার সংবিধানকে সরকারকে অবৈধ, এই ইউনূস সরকারকে অবৈধ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্ব কিন্তু অলরেডি মাঠে চলে আসছে। আচ্ছা, কত বড় একটা ভয়ঙ্কর কাজ হবে না তত্ত্বাবধায়ক সরকার আসলে? তার মানে কি, আপনি জেনে হোক বুঝে হোক, আপনি কিন্তু হাসিনা এবং ভারতের বয়ানটাকেই সামনে আনলেন। এই যে 5 দফার ভিত্তিতে যে যুগপৎ আন্দোলনটা করছেন, এই আন্দোলনের এটা বুঝে হোক আর না বুঝে হোক, পরাজিত শক্তি হাসিনা এবং ভারতের বয়ানটাকে কি, যে বাংলাদেশের ইউনূস সরকার ফেইল্ড সরকার, একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার উঠাতে হবে। এই যে শিশির মনির যেটা বলতে চাচ্ছে জনগণের অভিপ্রায়, আরে জনগণের অভিপ্রায় কোনো কনস্টিটিউশনাল ওয়ার্ড নাকি? জনগণের অভিপ্রায় রাজনৈতিক ডিসকোর্স, এটা একটা কনস্টিটিউশনাল কোনো শব্দ না। অভিপ্রায় চেঞ্জ হয়, এটা 15 দিন আগে আপনার দিকে থাকতে পারে, 15 দিন পরে আমার দিকে থাকতে পারে, ভাবে দাবি করতে পারে জনগণের অভিপ্রায়। বিপ্লবের পরে কিন্তু এই সমস্ত কথা, জনগণের অভিপ্রায় শব্দটা উঠেছে ফ্রান্স বিপ্লবের পরে, রাশিয়ার বিপ্লবের পরে, মিশরের বিপ্লবের পরে, মেনলি মিশরের বিপ্লবের পর। যাই হোক, আমি আরেকটা জামাতের ডাবল ডিলিং নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ডাবল ডিলিং, ওই যে আপনারা জেমস বন্ডের 007 মুভিজ দেখেছেন না? আমাদের সময় রজার মুর ছিল হিরো, আমরা দেখতাম তাকে ঘায়েল করার জন্য যে আপনার স্পাই ডাবল ডিলিং করতো, কিন্তু রজার মুর ঠিকই ধরে ফেলাতো। তা এখন আমাদের এই দেশের জনগণকে রজার মুরের ভূমিকায় অবতীর্ণ হতে হবে এই জামাতের ডাবল ডিলিংকে ধরার জন্য। আপনি দেখেন, নির্বাচন চায়না করে রনি বলছে 300 আসনে সবার আগে নির্বাচন দিয়ে দিল। দেখেন, প্রার্থী দিয়ে দিল। আরেকটা দেখেন যে এই যে ডাবল ডিলিং এর একটা সবচেয়ে বড় জিনিস যে ধর্মের রাজনৈতিক অপব্যবহার। রাজনীতিতে ধর্ম আমি কোনো খারাপ কিছু মনে করছি না, কিন্তু অপব্যবহারটা, একটা টক শোতে আমি আর রনি ছিলাম আর জামাতের একজন ছিল, আমি বলছি যে পর্দা ম্যান্ডেটরি। কোনো ইসলামিক স্কলার যদি শুনে থাকে তিনি আমার কথাটা বুঝবে। পর্দা ম্যান্ডেটরি ইসলামে, যে যাই কোক, অ্যাকর্ডিং টু সূরা নূর পর্দা ইজ ম্যান্ডেটরি। আমাকে বলছে, আমি বললাম যে ম্যান্ডেটরি, তাহলে আপনি ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেলটি দিলেন যে ছাত্রী বোনদেরকে, 3 জন ছাত্রী বোন কিন্তু উইদাউট পর্দা, তাই না? তাহলে আপনি এখানে ধর্মের সাথে আপনি আপোষ করলেন না রাজনীতির প্রয়োজনে? নাম দিবেন ইসলামী ছাত্র শিবির। আপনি যদি বাংলাদেশ ছাত্র শিবির বলতেন আমি কিছুই বলতাম না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, পর্দা করুক আর না করুক আমি এটা নিয়ে কিছু বলতাম না। যখন বলতাম বাংলাদেশের সাথে ইসলাম যোগ করবেন, ইসলামকে যখন যোগ করবেন তখন ইসলামের ম্যান্ডেটরি জিনিসগুলো না মানলে আপনি ধর্মের একটা রাজনৈতিক অপব্যবহার করছেন। তার মানে আপনি রাজনীতি এবং ধর্মের ডাবল ডিলিং করলেন। আর একটা হলো বক্তব্য হলো যে আপনি দেখেন যে এখন এক্সট্রিমিজমের দিন ফিরে আসছে। ওই যে চরমপন্থা, উগ্রপন্থা, দেখি ডক্টর জাহিদ নাকি বলছে যে সে নাকি মুরতাদ। বলেন, ও কি অথরিটি জামাত ইসলামের যে কাউকে মুরতাদ বলার? একজন মুসলিম হিসাবে ও আমাকে আরেকজনকে মুরতাদ বলতে পারে না? ডক্টর কাউকে বলছে কি নাস্তিক। আমার প্রথম প্রশ্ন, জামাতকে আসলে আস্তিক নাস্তিক মানে বোঝে? আস্তিক নাস্তিক মানে বোঝে যে একজন ধাপ্ত নাস্তিক বলে দিচ্ছে। আবার বলছে কি অমুককে খুব সময় আমাদের এক উপদেষ্টা হত্যা করা যায় জায়েজ। এগুলো কোন ধরনের কথা? মানে কি এক্সট্রিমিজমকে ফিরে আনছে? মানে কি যে বিশ্বব্যাপী যে বয়ানটা ছিল যে ইসলামকে ধ্বংস করার জন্য ওয়ার অন টেরর, আমেরিকা যে যুদ্ধটা করেছিল, সে আবার আদিম যুগে ফিরে যেতে চাচ্ছে কি জামাত ইসলাম? আর একটা দেখবেন জামাত ইসলাম করছে ডাবল ডিলিং, যে কথাটা বললাম, মামলার একটা কৌশল করছে। আমার যারা নেতাকর্মী আছে বিএনপির বা সাধারণ জনগণ, সবার উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা,
5ই আগস্টের পরে আমি দেখলাম যে পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে মামলা শুরু হলো, যে মামলাগুলো করা উচিত ছিল পুলিশ প্রশাসনের, তাই না? এই যে আমি বললাম যে পুলিশ প্রশাসনে জামাত এবং আওয়ামী লীগের যে নেক্সাস গড়ে উঠেছে, তার ধাপাধাপ আওয়ামী লীগের নামে মামলা দিল। এই মামলার বাদী হওয়া উচিত ছিল পুলিশের। পুলিশ বাদী না হয়ে তিনি জনগণকে বলছেন আপনারা এসে মামলা দেন। আর ওই সমস্ত জনগণকে আবার জামাত বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিতে। আমাদের আব্বাস ভাই একটা সুন্দর কথা বলেছে, আপনার যে যাই বলেন, যে জামাত বলে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, আবার তলে তলে বা গোপনে গোপনে, তলে তলে বললে তো একটু স্ল্যাং লাগে, ওবায়দুল কাদের পড়ে গেছিল, গোপনে গোপনে জামাতের লাগে ঠিকই সে আওয়ামী লীগের লাগে আপনার টেম্পু চালায় বসে বসে। সুতরাং এই জনগণকে আমি আমার নেতাকর্মীকে বলছি এবং পুলিশ ভাইকেও বলছি যে এইভাবে কিন্তু আপনি প্রতারণা জনগণকে করবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে মামলার ব্যাপারে আমরা সোচ্চার, আপনারা বাদী হয়ে মামলা করবেন। আপনি যখনই জনগণকে এই মামলার দায়িত্ব দিবেন তখন কিন্তু এই জায়গাটা নষ্ট হবে এবং এই সুযোগটা কিন্তু জামাত নিয়ে আপনার একটা মানুষের কাছে জনপ্রিয় হতে যাচ্ছে। সমস্ত মামলার পিছনে কিন্তু তারাই অনুপ্রেরণা জুগিয়েছে, অবৈধভাবে বিভিন্ন লোকের মামলা দিয়ে আবার সেখান থেকে পয়সা ইনকাম করা হয়েছে, কিন্তু অযথা দোষগুলো জনগণের উপর এসে বললো। আর একটা ডাবল ডিলিংয়ের কথা বলবো, যে আর একটা জিনিস আমি প্রশ্ন রাখছি। আমি আগে একদিন মঞ্জু ভাইকে এই প্রশ্নটা করেছিলাম, এবি পার্টির মঞ্জু ভাইকে। ওই মঞ্জু ভাইকে নামছেন নাকি এই 5 দলের মধ্যে? এখন করবো না, এবি পার্টি বলছেন না। আমার একটা সমস্ত যারা বাংলাদেশে ইসলামিক রাজনীতি আমরা যারা করেন, আমি নিজেও একজন ইসলামের প্রচণ্ড ইসলামিক আমি লোক, যে ইসলামে রাষ্ট্রের ধারণা আছে কি নেই। রেজাউল করিম রনি, একদম সময় শেষে আমি যে প্রথম প্রশ্ন দিকে যাই, যে আজকের প্রধান উপদেষ্টা বলেছেন যে ছোটোখাটো বিষয় আটকানো থাকে, ফেব্রুয়ারি নির্বাচনকে মহোৎসবে রূপ দিতে হবে। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে এখন নানা ধরনের শঙ্কা দেখা যাচ্ছে, উৎসব কি হবে? তাহলে উৎসব হবে যদি দেখেন এখানে রাজনীতিটা কোন জায়গায় আটকাচ্ছে, এটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা বুঝতে হবে। সেটা হলো জাতীয় স্বার্থের রাজনীতি আর দলীয় স্বার্থের রাজনীতি। এখন আপনার এখানে যে রাজনৈতিক দলগুলো আমি দেখতে পাচ্ছি যারা বিভিন্ন শর্ত টর্ত দিয়ে এবং আন্দোলন করছেন, আপনার আন্দোলন আপনার শর্ত যদি এখানে আওয়ামী লীগ এবং ভারতীয় শর্তের সাথে মিলে যায়, বুঝতে হবে আপনার পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। এবং এখানে যারা নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করবে, জনগণকে, সাধারণ মানুষকে, নাগরিককে আন্ডারমাইন করবে এবং মনে করবে যে নাগরিকরা বাধ্য তার কথা শুনতে, তাকে বেছে নিতে, সেই সবচেয়ে জনপ্রিয় এবং জনপ্রিয়তাটা কৃত্রিমভাবে তৈরি করার জন্য নানা রকম হুজুগ হাইপ তৈরি করবে। এবং জনগণ যখন বুঝতে পারবে তারা প্রতারিত হয়েছে, জনগণ কিন্তু দেখেন, আপনি যদি ভুল করেন একটা জিনিস, পরে যদি বলেন যে ভাই আমি ভুল করে ফেলছি, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হোক, আপনার কিন্তু ক্ষমা করবে। কিন্তু আপনি যদি প্রতারণা করেন, আপনি যদি চালাকি করেন, আপনি যদি কাউকে ব্লাফ দেন, আপনি যদি কাউকে মনে করেন যে ও তো বোকা, বুঝতেছে না, তাহলে ওরা একটু ঘুরাই দিই, হ্যাঁ, আপনি যদি মেনুবারিং করেন, এই প্রতারণা মানুষ কোনোদিন ক্ষমাও করে না, পছন্দ তো করেই না, ক্ষমা করে না। আপনার কোনো রাজনীতি থাকবে না। বাংলাদেশে 5 তারিখের পরে আমাদের রাজনীতি গঠন করার একটা সুবর্ণ সুযোগ হয়ে আসছে এবং রাজনীতি গঠন হবে, আমি যেটা বলছি, কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে স্বভাব চরিত্র যেগুলো আওয়ামী লীগ করতো সেগুলো আপনি বন্ধ করেন। আপনার সমালোচনা করলে আপনি 1000 বট আইডি দিয়ে গালাগালি করেন, আপনি 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 এমন একটা জায়গায় নিয়ে যান, সমালোচনা তো দূরের কথা, চুপও থাকা যাবে না, শুধু আপনার পক্ষে বলতে হবে। এখন একটা নতুন ট্রেন্ড চালু করছে, ও কিসের বুদ্ধিজীবী, জামাতের সমালোচনা করে। জামাতের সমালোচনা করলে কেউ আর তার কোনো ইজ্জত থাকবে না। বলে এই যে জায়গাটা, এই যে আপনি স্পেস কমাই ফেলতেছেন, এটা আপনার রাজনীতির জন্য আত্মঘাতী হচ্ছে। আমরা চাই বাংলাদেশে জামাত ইসলামী, বিএনপি, এনসিপি আপনারা জাতীয় স্বার্থের রাজনীতিটা করেন। এই মুহূর্তে দলীয় স্বার্থের রাজনীতি করার উপযোগী অবস্থায় বাংলাদেশ নাই। সবাই আগে জাতীয় স্বার্থের রাজনীতিটা আপনারা করেন। এই ইলেকশন অবস্থায় আমরা একটা পুনর্গঠন লাগবে, আমাদের একটা জাতীয় স্বার্থ সংরক্ষণ, সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য আমাদের এখানে 5 তারিখের পরে, যেটা বললাম 100% বিরোধিতার জায়গা না, একটা ন্যাশন বিল্ডিং প্রজেকশনের আকারে যদি বলেন জাতীয় পুনর্গঠন। দেখেন, জাতির পুনর্গঠন হচ্ছে আগে জামাতের একটু আপনার পুনর্গঠিত হওয়া উচিত। পুনর্গঠিত মানে আপনার সংশোধন হওয়া উচিত। এই যে আমি বলছে বট আইটির যে আক্রমণ, এই যে আমরা যখন কথা বলছি না, আপনি দেখবেন ইউটিউবের পরে যে এমন গালিগালাজ শুরু করবে, এরা আবার ইসলামের ধারক এবং বাহক। ইসলাম ধর্মকে পচানোর জন্য এখন ইসলাম ধর্মের একজন লোক ইসলামিক রাজনীতি করে, তিনি এখন এখানে দিয়ে গালি লিখবে, পাগল ছাগল উল্টা পাল্টা বলে বট আইটির মানে এই যে বাহিনীর আক্রমণে, এইটা তো আপনার ইসলামের সাথে যায় না। এবং আপনি দেখেছেন
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে কিভাবে গালিগালাজ করা হয়েছে চ ব স দিয়ে। আর এই যে আপনার যে আশঙ্কা আপনি করছেন যে নির্বাচন নিয়ে, অনেকেই করছেন, আমি করি না কখনো। আমি মনে করি আপনার অভ্যুত্থানের সাথে যে ইন্ডিসপেন্সিবল নির্বাচন এটা হবে। আশঙ্কা যেটা করছেন, আমি মনে করি আজকে যদি জামাতকে বলেন যে আসো আমরা আর তোমরা, আমি আর ডামির নির্বাচন করি, দেখবেন পিআর বলেন, এই বট আইটির আক্রমণ বলেন, আপনার যা বলেন সব ভুলে যায়। মানে ক্ষমতার লোভ, আপনার মদের নেশাচ্য যে ভয়ঙ্কর, তাকে যদি এখন আপনি ওই সিট ভাগাভাগি রাজনীতিটা করেন, বিএনপি যদি এখন বলে ঠিক আছে আসো দুইজনে ইলেকশন করি। আর আমাকে একবার প্রশ্ন করেছিলাম আমি একটা টেলিভিশনে, তাহলে ভাই বিরোধী দল কে যাবে? আপনি বিস্মিত হবেন, আপনি চ্যানেল 24 না নমুনা টিভিতে খুব বলে যে আওয়ামী লীগ, এটা বলে যে আওয়ামী লীগ নির্বাচন করবে। তার মানে একটা এমপি হওয়ার জন্য আপনার ইসলাম বলেন, রাষ্ট্র বলেন, সবকিছু বিসর্জন দিতে পারে। আমাদের সময় শেষ। দুজনকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি অনুযায়ী থাকবেন।